অ্যাসেস করলেন প্রাইমারি লেভেলে নেয়ার আগে, অ্যাকসেপ্টেন্স করার আগে, তারপর তো আবার করবেন, এবং অ্যাকসেপ্টেড হয়ে গেলেও কিন্তু আপনি ডিক্লাইন করে চলে আসতে পারেন। আমরা জানি না অডিট রিপোর্ট কি কয়, আনকোয়ালিফাইড, তার মডিফাইড করলে আমরা কি করি, আমরা কোয়ালিফাইড দিতে পারি, তারপরে অ্যাডভার্স ওপিনিয়ন, ইভেন ডিসক্লেমার দিতে পারি, যদি আমাদের স্কোপ অফ লিমিটেশন দিয়ে ডিসক্লোজার দিয়ে আমরা চলে আসতে পারি। কিন্তু আমরা তাহলে আমাদের তো প্রাইমারি লেভেলে একটা অ্যাসেস করে আমাদেরকে অ্যাকসেপ্টেন্সটা করতে হয়, তারপরে তো আমরা ডিসএগ্রি করি। আমাদের ফার্মে গতবার আমরা একটা কোয়ালিফাইড, এবারই কোয়ালিফাইড রিপোর্ট দিয়েছি, বিকজ ওই জায়গাগুলো আমাদের হয়তো অ্যাড্রেস করতে পারেনি। আচ্ছা, এরপর আসেন থার্ড হচ্ছে প্রি অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন বোথ ক্লায়েন্ট লেভেল অ্যান্ড ফার্ম লেভেল। যেটা বললাম, ইথিক্স দেখবে, ইন্ডিপেন্ডেন্স চেক করবে, প্রফেশনাল কম্পিটেন্সি। এখন ধরেন একটা বড় ফার্ম, লিস্টেড কোম্পানি, যেহেতু আমাদের যখন প্রোভাইডারশিপ ছিলাম তখন তো আমাদেরকে নিলে হবে না, অথবা আমরা পার্টনারশিপের জন্য অ্যাপ্লাই করছি, পার্টনারশিপ হব, বাট সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এনলিস্টমেন্টের, বাংলাদেশ ব্যাংকের এনলিস্টমেন্টের। সো আমাদের ওগুলো না থাকলে তো এখানে আমরা নিতে পারবো না। সো আদার ফ্রেমওয়ার্ক থেকে, যেমন আমরা রেগুলেটরি, আমাদের আছে, আমাদের মাইক্রো ফাইন্যান্স এবং ইয়েটা আছে আমাদের, সরি কি বলে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো। তো এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো আমরা কিন্তু এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো আমরা করতে পারি, যেহেতু রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আমরা অ্যাকসেপ্টেড। ঠিক আছে। প্রফেশনাল রেপুটেশন অফ দ্য ক্লায়েন্ট, এটা দেখবে, যে আমিও দেখবো যে ওই ক্লায়েন্ট কেমন রেপুটেশন, আর ও দেখবে যে এই অডিটর ফার্মের কিরকম একটা পারসেপশন, এটা বোথ জায়গায় হবে। এবং ডেডলাইনটা মিট করতে পারবো কিনা, তাদের এজিএম কিভাবে প্ল্যান আছে, আমার ধরেন আমার লিমিটেশন আছে, আমার তো স্টুডেন্ট নেই, আর্টিকেল স্টুডেন্ট আমার নাই, বা আমার মানে কোয়ালিফাইড বা পার্ট কোয়ালিফাইড ম্যানেজার নাই। আমাদের যেমন কয়েকজন, 3জন ম্যানেজার আছে, সো 3জন ম্যানেজার, একজন ডাইরেক্টর আছে, একজন পার্টনার আছে, আমাদের স্টুডেন্ট আছে, এনাফ। তো আমরা চাইলে আমরা কিন্তু তার মানে কি, আমরা ধরেন লেটসে 40টা পর্যন্ত আমরা কমফোর্টেবলি করতে পারছি। এখন যদি কেউ 100টা নিতে চায়, তাহলে তো আমরা এটা করতে পারবো না। তাহলে আমাদের লিমিটেশন অনুযায়ী আমাদের প্রায়োরিটি সেট করতে হবে, বেশি রিস্কগুলোকে আস্তে করে আমরা ডিক্লাইন করবো। হ্যাঁ, ফি দেখবো, যে ভালো ফি, ভালো ক্লায়েন্ট দেখে আমরা আস্তে আস্তে পিক অ্যান্ড চুজ করবো। সো তারা বললেই আমরা রাজি হব না, আবার আমরা বললেই কেউ আমাকে নিবে না, আমরা বলতেও পারবো না। নর্মালি অডিট ফার্ম কিন্তু অ্যাডভার্টাইজ করতে পারে না, নর্মালি পারে না। সো এটা তারপরে কি গেল, তাহলে তিনটা, প্রথম হচ্ছে ফার্স্টটা বললাম যে প্রথম 1 মাসের ভিতরে, সেকেন্ড বললাম রিপিটেডের ক্ষেত্রে হচ্ছে এজিএম এ করতে হবে, এজিএম এর আগে, বোর্ড মিটিং এর আগে অডিট ফার্মকে নোটিফাই করতে হবে, সেই অনুযায়ী ইচ আদার বোঝাপড়া করে, ইন্ডিপেন্ডেন্স চেক করে, প্রফেশনাল কম্পিটেন্সি, ক্লায়েন্টের এগুলো দেখে তারা নিবে। তারপরে আমরা আবার সেকেন্ডারি, এরপরে সেন্ড প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটার টু দ্য প্রিভিয়াস অডিটর। এখন আমি যদি ফার্স্ট টাইম হই তাহলে তো আর ইস্যু নাই, বাট সেকেন্ড টাইম যদি কোনো জায়গায় আমি ঢুকি আর প্রিভিয়াস অডিটর যদি কেউ থাকে, তাহলে কেন, কোশ্চেনটা বলেন তো, কেন আমার ক্লিয়ারেন্স নিতে হবে? আমরা একটা যে প্রফেশনাল ক্লিয়ারেন্স নিব, এটা কারণটা কি? স্যার, ওনাদের সাথে কোনো কনফ্লিক্ট ছিল কিনা, ওনাদের কোন সাথে কোনো মানে যে সকল জায়গায় প্রবলেম হয়েছে, মানে ওনারা কি কি মানে ফাইন্ডিংস গুলো ছিল, এগুলো সম্পর্কে জানানো। তারপরে ওনাদের মার্কেটের প্রতি কোনো মানে অ্যাডভার্স কোনো কিছু আছে কিনা, ওনারা যে ওপিনিয়নটা ড্র করছে এটা কি মানে বায়াস ছিল কিনা, বা কোনো কিছু প্রবলেম ফেস করছে, এগুলো জানানো। মানে এখন তো সম্ভব না ডিভিএস সিস্টেমের করার, ডিভিসি আগে যেটা হতো, ধরেন আমি কোনো কারণে অডিটের কোয়ালিফাই করার দিকে যাচ্ছি, অথবা আমার কাছে মনে হচ্ছে লিমিটেশন স্কোপ আছে, মানে আমাকে বাদ দিয়ে আরেকজন নিয়োগ করে নিয়ে আসলো। সো এটা তো ঠিক হবে না। এই কারণে কিন্তু আমি যদি আমাকে কেউ বাদ দেয়, তাহলে অন্য অডিটর ঢোকার আগে আমার কাছে ক্লিয়ারেন্স নেই, আমি বলে দিব এই স্কোপ লিমিটেশন ছিল। আর নর্মালি যদি সে বেস্ট প্র্যাকটিস হয় 3 বছর পর চেঞ্জ করবা, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে হতেই পারে, তাও আমার কিন্তু একটা প্রফেশনাল ক্লিয়ারেন্স লাগবে। এই এনওসিটা নিতে হবে, এবং অডিটর উইল সাবমিট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড প্রপোজাল ফর অডিট। তার মানে এই এনওসি দেওয়ার আগে পারা যাবে না। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে, অনেক ক্ষেত্রে অনেক ফার্মগুলো বন্ধ হয়ে গেছে। আপনি যদি রিপিটেড চিঠি দিয়েও যদি সে এনওসি না নেয়, তাহলে আপনি একটা চিঠি দিয়ে আইসিবিকে, যে না আমরা বারবার প্রফেশনাল ক্লিয়ারেন্স চাচ্ছি, তো সে দিচ্ছে না, বা সেই ফার্মের কোনো সমস্যা, বিভিন্ন কিছু হতে পারে, সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টেশন নিয়েও এক্সেপশন হিসেবে অ্যাকসেপ্ট করা যায়, বাট নর্মালি এটা লাগে। দ্য কোম্পানি অ্যাপয়েন্টস দ্য অডিটর উইদিন 7 days অফ এজিএম। তাহলে এজিএম এ 7 দিনের ভিতরে করবে, আর অ্যাকসেপ্টেন্সটা আবার 23B মাধ্যমে 30 দিনের ভিতরে আরজিএসি জানাবে। সেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস হয়ে গেল। তাহলে নেক্সট দিনে আমরা কি করলাম, অডিটের হিস্ট্রিটা দেখলাম, কেন অডিট প্রয়োজন, কিভাবে আসছে এটা দেখলাম। আমি কিন্তু একদম ক দিয়ে শুরু করেছি। দেন আমরা অডিটরের নিয়োগ প্রক্রিয়াটা আজকে ডিসকাস করলাম। নেক্সট দিনে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট, ম্যাটেরিয়ালটি কিভাবে চেক করে, আমাদের অডিটের প্রসিডিউরটা কি হবে, অডিট প্ল্যানিং কিরকম হয়, টিম ফরমেশন কিরকম হয়, এই জিনিসগুলো শেষ করবো। তো আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।